এই যে আমাদের সমন্বয়ক ভাইয়ের প্রাডো গাড়ি চড়ে রিক্সাওয়ালার কাছে যাওয়ার কথা বলেন, আপনারা কি বুঝতেছেন যে তাইলে আপনারা রিপ্রেজেন্ট করতেছেন প্রাডোওয়ালাদের? একজন রিক্সা চালক কিংবা কৃষক কিংবা একজন শ্রমিক কেন আপনাদের তেলে আর বিশ্বাস করবে রে ভাই? লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। সব কিছু এত দ্রুত ঘটতেছে যে অনেক অনুভূতি প্রসেস করার মতো যথেষ্ট সময় আমরা পাচ্ছি না। এত বড় একটা অর্জনের পর এক ধরনের এন্টাইটেলমেন্টের অনুভূতি আসতেই পারে। মনে হতে পারে যে আমি নতুন বাংলাদেশ এনে দিলাম, এবং এই আবেগ থেকে মনে হতে পারে যে দেশের যেখানে যা কিছু বেঠিক আছে সেই সব ঠিক করার দায়িত্ব আপনার নিজেরে দেয়ার এখতিয়ার আছে। তা কিন্তু নাই। অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের মাধ্যমে হয়েছে যে কোনো রাষ্ট্রীয় সমস্যার সমাধানের জন্য নির্দিষ্ট মাধ্যম আছে এবং দায়িত্বগুলি তাদের কাছেই ছাড়া ভালো। জুলাই 2024 নিয়ে আমরা যেমন 1971 অনুভূতি টের পাই, ঠিক একইভাবে আমরা এখনকার অরাজকতা নিয়ে মুক্তিযুদ্ধের পরবর্তী অবস্থা বুঝতে পারতেছি। 1973 সালে আবার তোরা মানুষ নামে সিনেমা রিলিজ হয়েছিল খান আতাউর রহমানের পরিচালনায়। 80-র দশকে স্বাধীনতা দিবস বা বিজয় দিবস উপলক্ষে প্রায় দেখানো হইতো টিভিতে। মুক্তিযুদ্ধ পরবর্তী যে জুলুম ও ক্যাওস তৈরি হয়েছিল সেটারই একটা ক্রিটিক্যাল বয়ান ছিল সিনেমাটা। হাসিনার আমলে ছবিটা আর পাবলিকলি পাওয়া যেত না। এই সিনেমাটা জুলাই অভ্যুত্থানে যারা সক্রিয় ভূমিকা রেখেছেন তাদের সবচেয়ে বেশি এখন দেখা দরকার। এই যে আমাদের সমন্বয়ক ভাইয়ের প্রাডো গাড়ি চড়ে রিক্সাওয়ালার কাছে যাওয়ার কথা বলেন, আপনারা কি বুঝতেছেন যে তাইলে আপনারা রিপ্রেজেন্ট করতেছেন প্রাডোওয়ালাদের? একজন রিক্সা চালক কিংবা কৃষক কিংবা একজন শ্রমিক কেন আপনাদের তেলে আর বিশ্বাস করবে রে ভাই? আপনারা কি জানেন যে দুনিয়াতে ফ্রি লাঞ্চ বলে কিছু থাকে না? আপনার যে বন্ধুরা এত সব গাড়ি ঘোড়া চড়াইতেছে আপনারে, তারাও আপনার কাছ থেকে কিছু জিনিস আশা করতেছে। আমি একটা কথা বইলা রাখি, এই কথা কিন্তু আমারে অনেক বন্ধু বান্ধব বলছে অনেকবার, যে শেখ হাসিনার আমলে ব্যবসায়ীরা থেকে শুরু করে সবাইকে যেরকম খোপে খোপে বিভক্ত করা হয়েছিল না, প্রাডো গাড়ি যারা আসে আপনি ধইরা নিবেন তার লগে হাসিনার কোনো না কোনো কানেকশন ছিল। যে আপনি যে ওই যে বিএমডাব্লিউ চড়তে চাইতেছেন না, ওই বিএমডাব্লিউ ওলারও হাসিনার লগেই কোনো না কোনো কানেকশন ছিল। এবং এই যে আপনার প্রাডো চড়াইতেছে, বিএমডাব্লিউ চড়াইতেছে, মার্সিডিজও নাকি চড়াবে, আপনি যেটা ইচ্ছে এটা আপনাদের চড়বেন, এটা চইরা হে আপনার থেকে কোনো না কোনো কিছু আশা করব। এবং এমনি দুর্নীতি শুরু হয়। রাজনীতিতে সততা সাধারণ চর্মচক্ষে দেখা পাইতে হবে রে ভাই। আমাদের জনগণের বিশ্বাস, তাদের আস্থা একটা বিশাল ব্যাপার। জুলাই অভ্যুত্থানের কারণে সেই বিশ্বাস, আস্থা এবং ভালোবাসা আপনাদের প্রতি এখনও আমাদের আছে, কিন্তু আপনাদের এখনকার কাজ দিয়া সেটা নষ্ট করেন না। আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা ছোট ছোট হাসিনা হয়ে উঠেন না। আমাদের এক জীবনে আমাদের যথেষ্ট হাসিনা পাওয়া হয়েছে, আর হাসিনা দরকার নাই আমাদের। যদি আপনারা ছোট ছোট হাসিনায় হয়ে ওঠেন তাহলে এতগুলি মৃত্যু, এত আত্মত্যাগ সব কিন্তু বিফলে যাবে। হাসিনার আওয়ামী লীগের আমরা অলরেডি খেদাইছি, কাজে তারা আর আমাদের প্রতিপক্ষ না। এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, হাসিনা আপা যদি চুপ করে এসে টুপ করে দেশের মধ্যে ঢুকে পড়তে চায়, তাইলেও তাদের ঠেকানোর জন্য আমরা বিএনপি, গণসংহতি আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি যে কারো নেতৃত্ব মেনে নেব। শুধু হাসিনা কেন, বাংলাদেশের উপরে বাইরের যে কোনো হুমকিতে আমরা এক যে হইতে পারি সেটার প্রমাণ জুলাইয়ের পরের 4 মাসে আমরা দেখেছি। অগাস্টে বন্যা কীভাবে মোকাবেলা করেছি তা সবাই মিলে, তা নিশ্চয়ই সবাই ভুলে যান নাই। মাত্র কিছুদিন আগে যখন গদি মিডিয়া আর আপার এতিমেরা মিল্লা জিল্লা হিন্দু মুসলমান কাজিয়া লাগাইতে চাইছে, আমরা কিন্তু ধর্ম বিশ্বাস নির্বিশেষে তাদেরকে তাড়িয়েছি। আওয়ামী লীগ অথবা বাইরের যে কোনো শক্তির বিপরীতে আমরা এক সাইডে থাকবো, কোনো সন্দেহ নাই। তবে যখন অন্য কিছু সামনে আসবে, রাষ্ট্র পরিচালনা কেমনে করা হবে, কে করবে, রাষ্ট্রের মূলনীতি কী হবে, আদর্শ কী হবে, কে ক্ষমতা থাকবে, গণতন্ত্রটা আমরা কোন বিচারে দেখব, সেটা কিন্তু একটা ডিফারেন্ট বল গেম। এই বিষয়টা আমাদের মাথায় রাখতেই হইব। এইবার আসি ডিজিটাল নিরাপত্তা আইন বনাম সাইবার সুরক্ষা আইন প্রসঙ্গে। হাসিনার আমলে ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে বর্তমান সরকার আনছে সাইবার সুরক্ষা আইন। আগের আইনের বহু সমস্যাজনক ধারা এখনও একইভাবে বিদ্যমান। এই আইনের বিভিন্ন ধারায় আগের সরকার বিভিন্ন রকম অত্যাচার করছে মানুষের। যেমন আগেকার আইনের 28 ধারায় ধর্মীয় মূল্যবোধে আঘাত করাকে অপরাধ বলা হয়েছে, এখনকার আইনে সেটা হয়েছে 26 ধারা। কল্লোল মুস্তফা তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, কোনটা যৌক্তিক সমালোচনার, কোনটা অনুভূতিতে আঘাত, এগুলি থানা, পুলিশ, আইন আদালতের মাধ্যমে মীমাংসা করতে গেলে জুলুম, অপব্যবহার হওয়ার আশঙ্কা থাকে। তাই এসব নিয়ে আলাপ আলোচনা, তর্ক বিতর্কের মাধ্যমে সামাজিকভাবেই মীমাংসা হওয়া উচিত। ধর্মের বিষয়ে রাষ্ট্রকে টেনে আনা দিন শেষে শুভকর হয় না। কোটেশন শেষ। কল্লোল মুস্তফা আরও কয়েকটা ধারার তুলনা করেছেন, যেমন আগেকার 43 ধারা এখন হচ্ছে 35, যেখানে পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি বা গ্রেফতার করতে পারবে। অর্থাৎ এই আইনের মাধ্যমে আসলে আমাদের কথা বলা পরিবেশর ছোট করে দেওয়া হচ্ছে। এই সরকার হাসিনার মতো করেই নিজের ফাঁদে নিজে পড়তেছে, যেন সবগুলি মিডিয়া একসাথে আপনারা ভালো বলতে থাকলে আপনি টিকে যাবেন। আপনারা আমাকে বলেন তো, 3, 4, 5 আগস্টের আগে বাংলাদেশে মিডিয়াগুলি একসাথে হাসিনাকে ভালো বলছে না?
হাসিনাকে ভাগতেই হইতো, কিন্তু এরকম ডিজাস্টার করার পরও সে অন্তত 5টা এক্সিট পয়েন্ট পাইছিল, যেটা দিয়ে বিভিন্ন রকম ভুজুং বাজুং দিয়া সে বের হয়ে যেতে পারতো। এই সুযোগটা নিতে না পারার সবচেয়ে বড় কারণ হইল তার অনুগত মিডিয়া। তাদের জন্য শেখ হাসিনা নিজের বিপদ নিজে টের পান নাই, জনবিচ্ছিন্ন থাকছেন, তার প্রতি মানুষের জমতে থাকা ক্ষোভ চাপা পড়ে গেছে তোষামদের তেলে, এবং যে কোনো বিরোধী কণ্ঠকে হাসিনা যেমন জামাত শিবির বা রাজাকে ট্যাগ দিতেন, তার মোশায়েব মিডিয়াও তাই করছে। তারা বলছেন এইগুলারে ধমকি দিলে চলে যাবে, পুলিশ দিলে বের হয়ে যাবে, আমরা আপনাদের সঙ্গে আসি, বলছে না? পুলিশ দিলে বা পুলিশ ধরে মারধর করলে, গুলি করলে, মাইরা ফালাইলে চলে যাবে, বলছে না? বলছে। সবগুলি মিডিয়া একসরে শেখ হাসিনার গান গাইছে না, কিন্তু কোনো লাভ হয়েছে শেষে তার? 80-র দশকে বিবিসির সাংবাদিকতার একটা উদাহরণ দেয়। 1982 সালে আর্জেন্টিনা আর যুক্তরাজ্যের মধ্যে 10 সপ্তাহ বিশিষ্ট একটা যুদ্ধ চলতেছিল। ব্রিটেন এবং তার আশেপাশে 14টা দ্বীপ আছে যারা আলাদা সার্বভৌম রাজ্য হলেও প্রতিরক্ষা আর পররাষ্ট্র বিষয়ক ব্যাপারগুলিতে যুক্তরাজ্যের উপর তারা নির্ভরশীল। এইসব এলাকার বাসিন্দারাও কোনো না কোনোভাবে ব্রিটিশদের উত্তরসূরি, ব্রিটিশ রাজা বা রানীকেই তারা নিজেদের মনার্ক বলে মানে। অন্যদিকে আর্জেন্টিনা মনে করে এইসব দ্বীপ তাদের দখলে থাকার কথা। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ 14টা রাজ্যের একটা। আর্জেন্টিনা 1982 সালের এপ্রিলের 2 তারিখে তাদের দখল নেয়। এর জবাবে মার্গারেট থেচার দক্ষিণ আটলান্টিকের 8,000 মাইল গভীরে নৌবাহিনী পাঠিয়েছিলেন আর্জেন্টিনার হাত থেকে ফকল্যান্ড আইল্যান্ডসকে উদ্ধার করার জন্য। 74 দিন টিকে ছিল এই সংঘর্ষ। আর্জেন্টিনার 649 সেনা সদস্য, ব্রিটিশ বাহিনী 255 জন, আর ফকল্যান্ডের 3 জন মানুষ মারা যাওয়ার পর জুন মাসের 14 তারিখে আর্জেন্টিনা ব্রিটেনের কাছে সারেন্ডার করে। দুই দেশের উপরে এই যুদ্ধের প্রভাব ছিল সুদূর প্রসারী। এই সংঘর্ষের জের ধরে আর্জেন্টিনার সামরিক সরকারের পতন ঘটে এবং গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে। এদিকে এই যুদ্ধের আগে ব্রিটেনের থেচারের অবস্থা মোটামুটি কাহিল ছিল। তখন একদিকে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলির ত্রাহি মধুসূদন দশা, বাড়তে থাকা বেকারত্ব এবং সরকারের তরফ থেকে ভীষণ রকমভাবে খরচ কমায় দেয়াতে নিজের ক্যাবিনেট, জনগণ সবার কাছ থেকে কথা শুনতেছিলেন থেচার। তিনি একসময় বলছিলেন তিনি কখনো ফিরে তাকান না, ওই সময় মনে হতেছিল এইবার তার একটা ইউটার্ন নেওয়া লাগবে। ব্রিটিশ ইতিহাসবিদ ভিক্টর ওয়েলি বলছিলেন ফকল্যান্ডসের যুদ্ধ থেচারের রাজনৈতিক চামড়া বাঁচাইছে। এই একক লক্ষ্যে তিনি তার অদম্য ইচ্ছাশক্তি এবং নৈতিক স্বচ্ছতা দেখাইতে পারছিলেন। এই ফকল্যান্ড দ্বীপবাসী এবং তাদের ভেড়াদেরকে আর্জেন্টিনাদের তাণ্ডবের হাত থেকে বাঁচায়। তার আয়রন লেডি খেতাবটাও হাসি ঠাটার খোরাক নয়, আবার উজ্জ্বলভাবে ফিরে আসছিল তার কাছে। থেচার 1990 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। বিংশ শতাব্দীতে তিনি সবচেয়ে লম্বা সময় ধরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু এই সময় নাকি থেচার নাকি না সত্যি থেচার বিবিসির নিরপেক্ষ রিপোর্টিংয়ের উপর প্রচণ্ড রেগে গেছিলেন। তিনি বলছিলেন বিবিসি শত্রুদের সাহায্য করছে, কারণ যুদ্ধের সময় তারা ব্রিটিশ সৈন্যরা কোথায় আক্রমণ করতে পারে সে সম্পর্কে রিপোর্ট করত। এই যুদ্ধের 1 বছর পরের এক উইকেন্ডে থেচার নিজের হাতে 17,000 শব্দের একটা লেখায় বিবিসি যেভাবে যুদ্ধের খবর কভার করছে সেই বিষয়ে তার গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি লিখেছিলেন, আমায় সহ যুক্তরাজ্যের বহু নাগরিক বিশেষ করে বিবিসির আচরণ পছন্দ করতে পারেননি। আমি খুব চিন্তিত ছিলাম এ নিয়ে। অনেক সময় আছে তারা এমনভাবে রিপোর্ট করেছে যে মনে হয়েছে তারা যুক্তরাজ্য আর আর্জেন্টিনা বিষয়ে একটা নিরপেক্ষ অবস্থানে আছে। অন্যান্য সময় আমাদের এমনও মনে হয়েছে যে তারা বিশেষজ্ঞদের সাথে খোলাখুলি আলোচনার মাধ্যমে প্রচারণার পরবর্তী ধাপ আঁচ করার চেষ্টা করে শত্রুদের সহায়তা করছে। আমার চিন্তা ছিল আমাদের যোদ্ধাদের নিরাপত্তা নিয়ে, আর তাদের মাথা ব্যথা ছিল খবর। বিবিসির খবরে সৈন্যদের সম্পর্কে বলার সময় আমরা আমাদের বদলে তারা তাদের ব্যবহার করায় থেচার পরিতাপ করে বলেছিলেন তৃতীয় পুরুষের ভয়ঙ্কর এবং শীতল ব্যবহার। বিবিসি কিন্তু পরিষ্কার বোঝাপড়া ছিল নিরপেক্ষ অবস্থানের আবশ্যকতা বিষয়ে। যুদ্ধের সময় তাদের সাংবাদিকদের দেওয়া গাইডলাইনে বলা ছিল যদি ব্রিটেন বা ব্রিটিশ বোঝাতে চাই তখন চেষ্টা করতে হবে আমাদের বা আমরা ইত্যাদি শব্দে এড়িয়ে যাওয়ার। আমরা যুক্তরাজ্য নই, আমরা বিবিসি। বিবিসির চেয়ারম্যান বলেছিলেন আপনার কাজ, বিবিসির চেয়ারম্যান থেচারকে বলেছিলেন আপনার কাজ রাজনীতি করা, দেশ ও জনগণের জন্য কথা বলা। বিবিসির কাজ এটা না, বিবিসি একটা সংবাদ মাধ্যম, মিডিয়া, তাই কোনো পক্ষ তারা নিতে পারে না। এই জাতীয়তাবাদের জায়গা থেকে সাংবাদিকতাকে আলাদা করতে পারা গেল। তার ফলে পরবর্তীতে সবচেয়ে বড় উপকারটা কিন্তু যুক্তরাজ্যেরই হয়েছিল। ইংল্যান্ড জানে যে তার একটা ওয়াচডগ আছে এবং সে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে রাষ্ট্রের বিপরীতে গেলেও সত্যি কথাটা বলবে। এখন তুমি যদি বাবু 50টা মিডিয়া চাও যে তোমারে হুজুর হুজুর করবে, অলরেডি 51টা করতেছে কিন্তু তোমারে হুজুর হুজুর, এইটা আলটিমেটলি তোমারে কোনো হেল্প কিন্তু করতেছে না। প্রপাগান্ডা যেমন তোমার শত্রুর পক্ষে ডেঞ্জারাস, তেমনি সেটা যদি তোমার নিজের পক্ষে যায় সেইটাও একই রকম ডেঞ্জারাস। রাশিয়ার ইতিহাস দেখেন, স্তালিন বা ক্রুশ্চেভ এই সহজ কথাটা বোঝে নাই। সব হারানোর পর, মইরা যাওয়ার পর অনেক মূল্য দিয়ে বুঝতে হয়েছে এই কথাটা। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলির বুঝতে হবে যে গণমাধ্যমের দাবড়ায় রাখতে গেলে নিজের পায়ে নিজেরই কুড়াল মারা হবে। স্যারেরা, আপারা, ভাইয়েরা, একটা কথা আপনাদেরকে বইলা রাখি, আপনারা যে এরকম একটা জায়গায় থাকেন যেখানে মিডিয়া আপনাদের সমালোচনা করার সাহস পাবে, মিডিয়া যখন ক্ষমতারে চ্যালেঞ্জ করতে পারে, সত্যি কথা বলার স্বাধীনতা পায়, তখন আরেকজন কেউ যদি উইরা আইসা জুইরা বইসা নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করে, আপনাদেরকে আঘাত করে, তখনও সে সত্যি কথাই বলবে।